হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম হাসান রহমান। আমি একজন ফিজিওথেরাপিস্ট। বর্তমানে কানাডাতে প্র্যাকটিস করছি বেশ কয়েক বছর ধরে, এবং বর্তমানে আমি ডক্টর অফ ফিজিক্যাল থেরাপি প্রোগ্রামের একজন স্টুডেন্ট। তো আজকে এই আম, আলোচনা বা এই লেকচারের বিষয় হচ্ছে ফিজিওথেরাপিস্টরা কেন স্টেথোস্কোপ ব্যবহার করে। প্রসঙ্গটা এই কারণে এসেছে, বাংলাদেশে অনেকেই মনে করে যে ফিজিওরা লাইক দে আর লাইক এ প্যারামেডিক, তাদের ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিস করার রাইট নেই, তারা পেশেন্ট অ্যাসেস করতে পারবে না উইদাউট এনি রেফারেল ফ্রম এ ডক্টর, মেডিকেল ডক্টর, অথবা একজন মেডিকেল ডক্টরের সুপারভিশন ছাড়া একজন ফিজিওথেরাপিস্ট কাজ করতে পারে না। তো এই ব্যাপারগুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব, এবং বিশ্বের বিভিন্ন দেশের প্রেক্ষাপট আমি তুলে ধরার চেষ্টা করব এখানে। তো আজকের আমাদের যে লেকচারের বিষয়বস্তু হচ্ছে যে থেরাপিস্টরা কেন স্টেথোস্কোপ ব্যবহার করে, কিন্তু সেটা আলোচনার আগে আমি আরও কয়েকটা বিষয় তুলে ধরার চেষ্টা করব। যে ফিজিওথেরাপিস্টরা দে দে আর ডুইং অটোনোমাস প্র্যাকটিস, দে আর ফার্স্ট কন্ট্যাক্ট প্র্যাকটিশনার, তাদের ডাইরেক্ট পেশেন্ট অ্যাক্সেস করার রাইট আছে, তারা প্রাইমারি কেয়ার প্রোভাইডার। এই কথাগুলোর মানে আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। অনেকে মনে করে বাংলাদেশে যে ফিজিওথেরাপিস্টরা শুধু রিহ্যাবিলিট করে, তাদের অন্য কোনো হেলথ সেক্টরে অন্য কোনো ভূমিকা নেই। তো এইগুলো আমি আলোচনা করার চেষ্টা করব এখানে। তো ফিজিওথেরাপি প্র্যাকটিস আসলে আমরা যেটা করি বহির্বিশ্বে, যেমন নর্থ আমেরিকাতে অথবা অস্ট্রেলিয়াতে, ইউকেতে, আমরা যে ব্যাপারগুলো আমরা করি সেটা আমাদের প্র্যাকটিসটা অটোনোমাস প্র্যাকটিস। আর অটোনোমাস কথার অর্থ হচ্ছে স্বাধীন প্র্যাকটিস, মানে আমরা কোনো ডক্টরের রেফারেল ছাড়াই, আমরা মেডিকেল ডক্টরের রেফারেল ছাড়াই আমরা পেশেন্ট দেখতে পারি। উই আর ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিশনার। এবং প্রাইমারি কেয়ার বলতে বলছে যে কোনো একটা পেশেন্ট ইনজুর্ড হলো বা তার কোনো ডিজিজ হলো, সেই পেশেন্টগুলো সরাসরি আমাদের কাছে আসতে পারে ট্রিটমেন্টের জন্য। সেক্ষেত্রে কোনো মেডিকেল ডক্টরের ভায়া হয়ে আসার দরকার নেই। ডাইরেক্ট অ্যাক্সেস একই কথা, সেটা হচ্ছে যে আমরা ডাইরেক্টলি পেশেন্ট অ্যাক্সেস করতে পারি। উই ডোন্ট নিড এনি রেফারেল, or we don't need any supervision or dictation from any medical doctors. According to American Physical Therapy Association, House of Delegates, তারা যে আমাদের যে ফিজিওথেরাপি প্র্যাকটিস তারা যে ডিফাইন করছে সেটা হচ্ছে যে ফিজিওথেরাপিস্ট হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি টু প্র্যাকটিস অটোনোমাসলি ইন অল সেটিংস, এনি প্র্যাকটিস এনভায়রনমেন্টস। এটা হসপিটাল হতে পারে, এটা প্রাইভেট প্র্যাকটিস হতে পারে, এটা স্পোর্টস ক্লিনিক হতে পারে, যে কোনো জায়গাতেই দে হ্যাভ দ্য রাইট টু প্র্যাকটিস ইন্ডিপেন্ডেন্টলি। আমেরিকান ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশনের একটা ভিশন ছিল 2020-র মধ্যে, যারা প্র্যাকটিস করবে ইউএসএতে, যারা ফিজিওথেরাপি প্র্যাকটিস করবে, দে উইল বি অল ডক্টর অফ ফিজিক্যাল থেরাপি। তারা নামের সাথে ডক্টর লিখবে, এই টাইটেলটা তারা লিখবে। এবং তারা এই ভিশনটা দে আর অলমোস্ট ফুলফিল্ড। তো আমেরিকার ফিজিক্যাল থেরাপিস্টরা নামের সাথে তারা ডাক্তার লেখে। তো অনেকে যারা মনে করে যে বাংলাদেশে অনেক মেডিকেল প্র্যাকটিশনার অথবা অনেক হেলথ প্রফেশনালসরা মনে করে যে ফিজিক্যাল থেরাপিস্টরা কোনো নামের সাথে ডাক্তার লিখতে পারবে না, আমার মনে হয় কথাটা দে আর রং। ফিজিওথেরাপিস্টরা এখন বর্তমানে যেটা হচ্ছে যে দে আর এন্টারিং ইনটু এ ডক্টরিং প্রফেশন। তারা নামের সাথে তারা নামের সাথে ডক্টর লেখা শুরু করেছে, এবং দে হ্যাভ দ্য রাইট টু ডাইরেক্ট অ্যাক্সেস পেশেন্টস। তারা ডায়াগনোসিস করতে পারে, তারা ইন্ডিপেন্ডেন্টলি ইন্টারভেনশন ও ট্রিটমেন্ট করতে পারে। যেসব ক্ষেত্রে সেটা হচ্ছে যে কোনো প্রবলেম যেটা রিলেটেড টু এনি মুভমেন্ট, ফাংশন অর হেলথ। এখানে লিঙ্ক দেওয়া আছে, যারা ডিটেলস জানার যাদের ইচ্ছা আছে বা জানতে চান, তারা এখান থেকে আরও ডিটেলস জেনে নিতে পারেন। দেন ফার্স্ট কন্ট্যাক্ট প্র্যাকটিশনার, হোয়াট ডাজ ইট মিন বাই ফার্স্ট কন্ট্যাক্ট প্র্যাকটিশনার? এটার অর্থ হচ্ছে যে ফার্স্ট contact practitioner is a physiotherapist who is professionally qualified to treat patients without a referral from a GP. GP means general practitioner or a medical doctor or other healthcare professional. তারা ইন্ডিপেন্ডেন্টলি তার পেশেন্ট দেখতে পারে উইদাউট এনি রেফারেল। এটার লিঙ্কটা ওয়ার্ল্ড কনফেডারেশন অফ ফিজিক্যাল থেরাপি, এখানে নিচে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। যারা আর একটু ডিটেলস জানতে চান তারা এখান থেকে দেখে নিতে পারেন।
ডাইরেক্ট অ্যাক্সেস, এটাও WCPT অথবা ওয়ার্ল্ড কনফেডারেশন অফ ফিজিক্যাল থেরাপির ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে। এখানে বলা আছে ডাইরেক্ট অ্যাক্সেস মিনস দ্য পেশেন্ট ক্লায়েন্ট ডাইরেক্টলি আস্ক দ্য ফিজিক্যাল থেরাপিস্ট টু প্রোভাইড সার্ভিস, দ্য পেশেন্ট রেফার্স দেমসেলভস, তারা নিজেরই আসতে পারে ফিজিওথেরাপিস্টের কাছে, অ্যান্ড দ্য ফিজিক্যাল থেরাপিস্ট ফ্রিলি ডিসাইডস, they are not bound or they are not dictated by any doctors, they are freely decided his conduct and takes full responsibility for it, তার মানে they are independent. According to WHO, World Health Organization, তারা ফিজিওথেরাপিস্টকে একটা ডিফারেন্ট দেয়ার আমাদেরকে ক্যাটাগরাইজ করছে এজ ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল। আমরা কোনো প্যারামেডিক নই, যারা এখনও মনে করে বাংলাদেশে যে আমরা উই আর প্যারামেডিক্স, উইল ওয়ার্ক আন্ডার দ্য ডিকটেশন অর অর্ডার ফ্রম এ ডক্টর, দে আর রং। এখানে WHO যেটা বলেছে যে ফিজিওথেরাপিস্ট অ্যাসেস, প্ল্যান অ্যান্ড ইমপ্লিমেন্ট rehabilitation program or rehabilitative program, and they can prevent physical challenge associated with injury, disease and other impairments. আমরা ইনজুরিও ট্রিটমেন্ট করি, আমরা ডিজিজও ট্রিটমেন্ট করি এবং আদার ইম্পেয়ারমেন্টস আমরা ট্রিটমেন্ট করি। নিচে লিঙ্ক দেওয়া আছে, ডিটেলস জানতে চাইলে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। ওকে, পিটিস আর প্রাইমারি কেয়ার প্র্যাকটিশনার অল ওভার দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশে আমরা জানি না কেন বিভিন্ন প্রফেশনালরা ফিজিওথেরাপিস্টকে ডোমিনেট করার চেষ্টা করতেছে বা তাদেরকে চেষ্টা করতেছে যে তারা মেডিকেল ডক্টর আন্ডারে কাজ করবে, বাট সারা বিশ্ব একদিকে চলতেছে, বাট বাংলাদেশ আমরা কি উল্টা পথে যাবো কিনা আমি জানি না ওয়াই দে আর থিঙ্কিং লাইক দ্যাট। ফিজিওথেরাপিস্ট আর প্রাইমারি কেয়ার প্র্যাকটিশনার ফর পেশেন্টস উইথ মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার, এর একটা আর্টিকেল এখান থেকে আমি এটা সাইটিং করেছি। ওয়েস্টার্ন কান্ট্রি, কানাডা, UK, অস্ট্রেলিয়া, আমেরিকার সব দেশেই ফিজিওথেরাপিস্টরা দে আর প্রাইমারি কেয়ার প্র্যাকটিশনার আর ফার্স্ট কন্ট্যাক্ট প্র্যাকটিশনার। এখানে কয়েকটা লিঙ্ক দেওয়া আছে, যেমন ক্যানাডিয়ান ফিজিও অ্যাসোসিয়েশন, আমি বর্তমানে কানাডাতে কাজ করতেছি, এখানের সাইটেশনটা আমি উল্লেখ করেছি। এখানে বলেছে ফিজিওথেরাপিস্ট ইজ এ সেলফ রেগুলেটেড প্রাইমারি কেয়ার প্রফেশনাল। এখানে ফিজিওথেরাপি অ্যাক্টে বলা আছে ফিজিওথেরাপিস্ট আর এবল টু অ্যাসেস নিউরোমাস্কুলার, মাস্কুলোস্কেলেটাল অ্যান্ড কার্ডিওরেসপিরেটরি সিস্টেম অ্যান্ড ডায়াগনোজ ডিজিজ অ্যান্ড অর ডিসঅর্ডার। তারা ডিজিজ ডায়াগনোসিস করতে পারে এবং ডিসঅর্ডারের ডায়াগনোস করতে পারে, অ্যান্ড দে ক্যান প্রোভাইড ট্রিটমেন্ট, রিহ্যাবিলিটেশন অ্যান্ড প্রিভেনশন। বাংলাদেশে অনেকেই বলে ফিজিওথেরাপিস্ট শুধু রিহ্যাবিলিট করবে, দে আর নট ইনভলভ ইন ট্রিটমেন্ট, দে আর নট ইনভলভ ইন ট্রিটিং এনি অ্যাকিউট কেস or any chronic cases, so they are wrong. এখানে আমি কিছু স্যাম্পল ফিজিওথেরাপি রেফারেল আমি দেখিয়েছি এখানে, সেগুলো সব ক্যানাডিয়ান ডক্টর, মেডিকেল ডক্টর, তারা ফিজিওথেরাপি রেফার করেছে। যেমন একজন লিখেছে ফিজিও টু অ্যাসেস টো পেইন, ফিজিওথেরাপিস্টের কাছে রেফার করা হয়েছে ডক্টর, সে লিখেছে যে ফিজিও টু প্লিজ অ্যাসেস অ্যান্ড ট্রিট টো পেইন। আরেকজন ডক্টর এমার্জেন্সি মেডিকেল ডক্টর, উনি লিখেছেন যে ফিজিওথেরাপি অ্যাসেস অ্যান্ড ট্রিট ফর নেক, রাইট শোল্ডার অ্যান্ড রাইট নি পেইন। তারা কিন্তু ডিকটেট করে না যে তারা ফিজিওথেরাপিস্টকে আল্ট্রাসাউন্ড দিবে নাকি শর্ট ওয়েভ দিবে, এটা উইল ডিসাইড বাই দ্য ফিজিওথেরাপিস্ট। এখানে আরেকজন ডক্টর, তিনি লিখেছেন প্লিজ সি ফর লেফট শোল্ডার পেইন দ্যাট আই সাসপেক্ট ইজ এ রোটেটর কাপ ইঞ্জুরি, আই হ্যাভ নট অ্যারেঞ্জড এক্স-রে বাট প্লিজ অ্যাডভাইস ইফ ইউ থিঙ্ক দিস উড বি হেল্পফুল, প্লিজ ট্রিট অ্যাট ইউর ডিসক্রিপশন। তো মানে প্লিজ ট্রিট করো অ্যাজ ইউ লাইক অর অ্যাজ ইউ থিঙ্ক ফিট। তার মানে এখানে ফিজিওথেরাপিস্টরা ইন্ডিপেন্ডেন্ট, তারা কী করবে না করবে, ইট ওয়াজ নট ডিক্টেটেড বাই দ্য ডক্টরস, দে ক্যান ওনলি রেফার টু দ্য পেশেন্টস টু এ ফিজিওথেরাপিস্ট। তার মানে ফিজিওথেরাপিস্টরা সব ক্ষেত্রেই কাজ করে, দে ক্যান প্রিভেন্ট দ্য প্রবলেম, দে ক্যান ম্যানেজ দ্য অ্যাকিউট কেস, দে ক্যান রিহ্যাবিলিটেট অ্যান্ড দে ক্যান ইমপ্রুভ পারফরমেন্স। লাইক সামটাইমস ফিজিওথেরাপিস্ট তারা অনেক স্পোর্টস পার্সন বা এলিট অ্যাথলেটদের সাথে কাজ করে অ্যাজ এ স্পোর্টস ফিজিওথেরাপিস্ট। এখন অনেকে বলে যে ফিজিওথেরাপিস্টরা মেডিসিন প্রেসক্রাইব করতে পারবে না কখনোই, দ্যাটস রং। ফিজিওথেরাপিস্টের যদি এডিকুয়েট ট্রেনিং থাকে এবং দ্য রেগুলেশন যদি তাদেরকে বা তাদের যে কাউন্সিল যদি তাদেরকে অ্যালাউ করে, দেন দে ক্যান প্রেসক্রাইব মেডিকেশন। যেমন UK ফিজিওথেরাপিস্ট দে ক্যান প্রেসক্রাইব মেডিকেশন। তারা কী কী ধরনের মেডিসিন প্রেসক্রাইব করতে পারে, এখানে আমি একটা লিঙ্কটাতে আমি যাই, তাহলে আমি দেখতে পাবো।
এখানে একটা শর্ট একটা লিস্ট দেওয়া আছে যে ফিজিওথেরাপিস্টরা কী কী ধরনের মেডিকেশন তারা প্রেসক্রাইব করতে পারে। আমরা লিঙ্কটা দেখি এখানে। এটা হু ক্যান প্রেসক্রাইব হোয়াট, নেক্সট আসলে ফিজিওথেরাপিস্ট। এখানে বলা আছে ফিজিওথেরাপিস্টরা লাইসেন্স ড্রাগ, তারপরে অফ লেভেল অ্যান্ড অফ লাইসেন্স ড্রাগ, কন্ট্রোল ড্রাগ, সব ধরনের ড্রাগস তারা প্রেসক্রাইব করতে পারবে যদি তাদের অ্যাডিকুয়েট ট্রেনিং থাকে। তারা ইনজেকশন দিতে পারে, আমি সেটা পরের স্লাইডগুলোতে আসতেছি। ওকে, নেক্সট যে বই, দিস ইজ এ কভার পেজ অফ এ বুক। দিস ইজ দ্য টাইটেল ইজ ইনজেকশন টেকনিক ইন অর্থোপেডিক অ্যান্ড স্পোর্টস মেডিসিন। বইটার যে অথর সে হচ্ছে স্টেফেনি সন্ডার্স। শি ইজ এ ফিজিওথেরাপিস্ট। সে হচ্ছে ফেলো অফ চার্টার সোসাইটি অফ ফিজিওথেরাপিস্ট। শি ইজ ওয়ার্কিং অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট ইন দ্য ইউকে। তিনি বইটা লিখেছেন কীভাবে ইনজেকশন দিতে হবে পেশেন্টকে বিভিন্ন মাস্কুলোস্কেটাল স্পোর্টস কন্ডিশনে। নেক্সট আরেকটা বই, প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ টু অর্থোপেডিক মেডিসিন। এখানে যে তিনজন রাইটার, এলাইন অ্যাটকিন্স, জিল কার অ্যান্ড এমিলি গুডল্যান্ড, দে আর অল ফিজিওথেরাপিস্ট। এবং এখানে এই বইটা তারা উল্লেখ করেছে কীভাবে মাস্কুলোস্কেটাল কন্ডিশন, সিরেক্স কনসেপ্টে ট্রিটমেন্ট এক্সপ্লেন করতে হয়, কীভাবে ডায়াগনোস করতে হয় এবং ট্রিটমেন্ট করতে হয়। এবং এখানে তারা আলোচনা করেছে যে কীভাবে ইনজেকশন দিতে হয়। এবং দিস বুক ইজ ফরওয়ার্ড বাই মনিকা কেসন অ্যান্ড শি ইজ অলসো এ ফিজিওথেরাপিস্ট। ইউকেতে একটা সোসাইটি আছে, সোসাইটি অফ মাস্কুলোস্কেটাল মেডিসিন। এই সোসাইটি যেটা, এটার মেইন কাজ হচ্ছে এরা সিরেক্স কনসেপ্টের মাধ্যমে কীভাবে অ্যাসেসমেন্ট করতে হবে, কীভাবে ডায়াগনোসিস করতে হবে, কীভাবে ট্রিটমেন্ট করতে হবে। এবং এখানে যারা টিমে আছে যারা, এর অধিকাংশই ফিজিওথেরাপিস্ট। যেমন ডক্টর শ্যারন, তারপর আরও যারা আছেন সবাই ফিজিওথেরাপিস্ট। যেমন ডক্টর শ্যারন, তাকে বলা হচ্ছে শি ইজ ইন্ডিপেন্ডেন্ট প্রেসক্রাইবার, মানে সে প্রেসক্রাইব করতে পারে মেডিকেশন। শি ইজ এ টিউটর, কীভাবে ইনজেকশন থেরাপি অ্যাপ্লাই করতে হয়। শ্যারন ইজ এ টিউটর ফর দ্য ইনজেকশন থেরাপি কোর্সেস। শি ইজ এ টিউটর, সে শেখাচ্ছে কীভাবে ইনজেকশন দিতে হয় টু ফিজিওথেরাপিস্ট অ্যান্ড টু মেডিকেল ডক্টরস। আচ্ছা, এখানে এই যে কোর্স যেটা তারা রান করতেছে, সেখানে যে একটা মডিউল, থিওরি অ্যান্ড প্র্যাকটিস অফ ইনজেকশন থেরাপি, এখানে বলা আছে যে দিস ইনজেকশন থেরাপি ইজ ওপেন টু এক্সপেরিয়েন্সড ফিজিওথেরাপিস্ট অ্যান্ড মেডিকেল প্র্যাকটিশনার্স উইশিং টু ইন্টিগ্রেট দিস স্কিল ইন্টু ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট। তার মানে এই কোর্সটা যারা রান করতেছে তারা ফিজিওথেরাপিস্ট, কিন্তু কোর্সটা কাদের জন্য? ফর ফিজিওথেরাপিস্ট অ্যান্ড ফর মেডিকেল প্র্যাকটিশনার্স। ওকে, সো এতক্ষণ যেটা আমরা আলোচনা করলাম, তো এটার মধ্যে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ফিজিওথেরাপিস্টরা ইন্ডিপেন্ডেন্ট প্রেসক্রাইব, দে আর ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিশনার, দে হ্যাভ দ্য রাইট টু প্র্যাকটিস অটোনোমাসলি। তারা ডাক্তারের আন্ডারে কাজ করতে হবে না, তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে, তারা ডাইরেক্টলি পেশেন্ট দেখতে পারে। যারা বাংলাদেশে এখনও মনে করে যে উই আর প্যারামেডিক অ্যান্ড উই শুড বি ওয়ার্কিং আন্ডার দ্য ফিজিওথেরাপি, আন্ডার ডক্টর, মেডিকেল ডক্টরস, দে আর রং। নেক্সট আমি কয়েকটা তারপর আরেকটা ব্যাপার, যে অনেক ডক্টরই মনে করে যে ফিজিওথেরাপিস্টরা স্টেথোস্কোপ কেন ইউজ করবে। আমি একটা আর্টিকেল পড়েছি কিছুদিন আগে, একজন ডক্টর লিখেছে, মেডিকেল ডক্টর, যে ফিজিওথেরাপিস্টরা কেন তাদের কাঁধে স্টেথো ঝুলাবে। এখানে আমি কয়েকটা কারণ দেখাবো যে কেন ফিজিওথেরাপিস্টরা স্টেথো ইউজ করে এবং কেন এটা ইজ এসেনশিয়াল পার্ট অফ দেয়ার প্র্যাকটিস। প্রথমে আমরা আসি গাইডলাইন টু ফিজিক্যাল থেরাপি প্র্যাকটিস, গাইডলাইন ফ্রম আমেরিকান ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন। দেখি তারা কি বলতেছে। আচ্ছা, এখানে যেটা বলছে যে হোয়াট টাইপস অফ টেস্ট অ্যান্ড মেজার ডু ফিজিক্যাল থেরাপিস্ট ইউজ, তারা কী ধরনের টেস্ট অথবা কী ধরনের মেজার তারা ইউজ করে। তো এখানে যে লিস্টটা দেওয়া আছে, এখানে আমি খুব সংক্ষেপে বলতেছি। এখানে আছে যে ফিজিওথেরাপিস্টরা তারা অসকালটেশন করতে পারে, হার্ট অসকালটেশন করতে পারে, তারা লাং অসকালটেশন করতে পারে, তারা বিভিন্ন মেজর ভেসেল, এখানে ব্রুই আছে কি না অসকালটেশন করতে পারে, তারা অক্সিজেন, তারা পালস অক্সিমেট্রি ইউজ করতে পারে, তারা পালস চেক করে, হার্ট রেট চেক করে, তারা বিভিন্ন কিছু ইউজ করে। দিস ইজ দ্য ইউজুয়াল প্র্যাকটিস।
আচ্ছা, নেক্সট আমি কয়েকটা স্লাইডে বলার চেষ্টা করবো যে ফিজিওথেরাপিস্টরা যারা চেস্ট ফিজিওথেরাপিস্ট যারা আইসিইউ সিসিইউতে কাজ করে অথবা সার্জিক্যাল ওয়ার্ড বা ইউনিটে কাজ করে, তারা নিয়মিত তাদের স্ট্যাটাস তারা ইউজ করে, সবসময় সাথে রাখে। কেন রাখে? কারণ তারা যখন চেস্ট ফিজিওথেরাপি দেয় তার আগে এবং তারপরে তারা অসকালটেশন করে দেখে কোনো তার লাংয়ের যে সাউন্ড, লাং সাউন্ডের কোনো চেঞ্জ আসছে কিনা। কারণ ফিজিওথেরাপিস্টরা they are well educated to know what is normal breath sound, what is abnormal breath sound, and what is added sound. তো এখানে একটা ভিডিও দেখাচ্ছে এখানে যে ফিজিওথেরাপিস্টরা কীভাবে তারা অ্যাসেস করে, স্পেশালি যারা হসপিটাল সেটিংয়ে কাজ করে। এখানে যারা যারা ভিডিওতে আছে দে আর অল ফিজিওথেরাপিস্ট, এবং এই ভিডিওটা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির চেস্ট ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট থেকে। তো এখানে যারাই দেখাচ্ছে, যারা ডেমনস্ট্রেট করছে, দে আর অল ফিজিওথেরাপিস্ট। Hi Andrew. Hello Andrew, my name's Christian, I'm one of the physiotherapists here. Do you mind if I ask a few questions and just get a bit of background info about why you're here? No, not at all. That's okay. Alright, first of all, you're here because of your chest condition, you've come in with pneumonia. Can I first ask how this started and what led you up to coming into hospital? Gown down, alright, can you sit forward for me? তো এখানে যে কাঁধে যে স্টেথো ঝুলিয়েছে শি ইজ এ ফিজিও। Okay, just pop that off so you can slip your arm through. Thank you. Right, we'll pop that back on again just to keep an eye on it. Okay. Alright, so I just want you to breathe normally for me. I know it's hard to breathe normally when someone's watching. Okay, just a few normal breaths for me. এখানে আমি দেখতে পাচ্ছি একজন ফিজিও, সে লাংয়ের বিভিন্ন এরিয়া সে ব্রিথ সাউন্ড চেক করতেছে। তার মানে ফিজিওরা দে ক্যান ইউজ স্টেথোস্কোপ, যারা স্পেশালি যারা সার্জিক্যাল ইউনিটে কাজ করে বা আইসিইউ সিসিইউতে কাজ করে, তাদের জন্য দিস ইজ এ ভেরি কমন প্র্যাকটিস। এছাড়া আরেকটা জিনিস আমি দেখাচ্ছি, Relaxed. Okay. No, that felt good. Excellent. Physiotherapist, they can also... Okay, so we've got an x-ray here looking at from the patient that we just saw. We can check the name and the date and making sure that it's correct film. It's obviously an AP or... যারা মনে করে যে ফিজিওথেরাপিস্টরা এক্সরে তারা কেন রিড করবে বা এক্সরে কেন দরকার, ফিজিওথেরাপিস্টের জন্য when they practice musculoskeletal problem, cardiorespiratory problem, তাদের এক্সরে তারা অবশ্যই রিড করে। দিস ইজ দ্য পার্ট অফ দেয়ার প্র্যাকটিস। a PA, the heart's cast fairly largely, the scapula are on the chest wall and are also projected actually fairly largely, but I'll assume in this case it's an AP view. In terms of left and right, the heart's a little bit across the... Anyway, আমি চেষ্টা করতেছি আমার লেকচারটা শর্ট করার জন্য। ওকে, সো তার মানে বুঝতে পারলাম যে ফিজিওথেরাপিস্ট যারা সার্জিক্যাল ইউনিটে কাজ করে বা আইসিইউ সিসিইউতে কাজ করে, স্টেথো তাদের কাছে ইজ এ ভেরি কমন প্র্যাকটিস, দে ক্যান কিপ ইট উইথ দেম অল দ্য টাইম। এখানে আমি একটা ফ্লো চার্ট অথবা একটা ট্রিটমেন্ট নোটস আমি দেখালাম যে একজন ফিজিওথেরাপিস্ট যারা সার্জিক্যাল ওয়ার্ডে বা ইউনিটে কাজ করে তাদের ডকুমেন্টেশনটা কীরকম হয়। যেমন এখানে ডে 1 পোস্ট অপারেটিভ একজন সিএভিজি কেস, করোনারি আর্টারি বাইপাস গ্রাফট পেশেন্ট। তো চিপ কমপ্লেন অফ পেশেন্ট কমপ্লেন করছে মিনিমাল পেইন, VAS স্কেলে 1 out of 10 at rest and with movement 4 out of 10, পেইনটা মোস্টলি posterior mid thoracic spine। এক্সামিনেশনে পেশেন্ট দেখলো পেশেন্ট ইজ নন ডিস্ট্রেস, পেশেন্ট nasal bronchial মাধ্যমে অক্সিজেন নিচ্ছে 2 লিটার, পালস তার SpO2 95%, অবজারভেশন বাই ডিক্রিজ বাই বাজাল এক্সপেনশন, পালপেশন করে সে ফিজিওথেরাপি দেখতে পেলো তার ডিক্রিজ ল্যাটারাল কোস্টাল এক্সপ্যানশন, মোস্টলি লেফট সাইডে দেন রাইট অন দ্য বেজাল এরিয়া অফ দ্য লাং। অসকালটেশন করে সে দেখলো ফিজিওথেরাপিস্ট ডিক্রিজ ব্রেথ সাউন্ডস
left lower lobe, anterior, lateral, and posterior basal segment. So this is very common practice. Like physiotherapy যারা ওয়ার্ডে কাজ করবে, they have to document like this. এবং তাদেরকে অবশ্যই তাদের স্টেথোস্কোপ ইউজ করতে হবে। নেক্সট, থেরাপিস্ট যারা এক্সারসাইজ প্রেসক্রিপশন করে, বা আমরা নিয়মিত এক্সারসাইজ প্রেসক্রিপশন করি, আমাদেরকে অনেক ক্ষেত্রেই আমাদেরকে ডিল করতে হয় যারা এলডারলি পিপল, যারা যাদের হার্ট কন্ডিশন আছে, যাদের আরও কার্ডিওভাস্কুলার প্রবলেম আছে, এদের ক্ষেত্রে আমাদের সেফ এক্সারসাইজ প্রেসক্রিপশন করার জন্য অবশ্যই আমাদেরকে তাদেরকে ব্লাড প্রেশার চেক করতে হবে বিফোর অ্যান্ড আফটার এক্সারসাইজ। এখানে বলছে যে মেজারমেন্ট অফ ব্লাড প্রেশার গিভস দ্য থেরাপিস্ট ইনফরমেশন রিগার্ডিং দ্য পেশেন্টস বেসলাইন cardiovascular status, response to exercise activity, and guides exercise prescription. So this is a very common practice. আর আমরা জানি যে ব্লাড প্রেশার নিতে হলে অবশ্যই আমাদেরকে স্টেথো ইউজ করতে হবে। সো এটা একটা আর্টিকেল থেকে আমি নিয়েছি, কার্ডিওপালমোনারি ফিজিক্যাল থেরাপি জার্নাল থেকে। ওকে, সো এখানে আমি কয়েকটা দেখে রাখলাম যে আমাদের সেফ এক্সারসাইজ প্রেসক্রিপশনের জন্য আমাদেরকে নিয়মিত স্টেথো লাগবে। যারা চেস্ট ফিজিও দেয় তাদের জন্য স্টেথো ইজ ভেরি কমন প্র্যাকটিস। নেক্সট আমি কিছু দেখাবো যারা আমরা প্রাইভেট প্র্যাকটিস করি বা মাস্কুলারস্কেলেটাল প্র্যাকটিস করি, এরা কেন স্টেথো আমরা ইউজ করি। তো এখানে একটা কন্ডিশন AAA অথবা অ্যাবডোমিনাল অ্যাওরটিক অ্যানোরিজম। এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনে যেটা হয় আমাদের যে অ্যাবডোমিনাল অ্যাওরটার যে আমরা জানি অনেকেই যে আমাদের যে অ্যাওরটার যে ওয়াল যেটা যদি থিন হয়ে যায় বা উইক হয়ে যায়, সেক্ষেত্রে অ্যানোরিজম তৈরি হতে পারে, যেটা পেশেন্ট আমাদের কাছে অনেক সময় আসে কোমরে ব্যথা নিয়ে, অর্থাৎ একই সাথে অ্যাবডোমিনাল পেইনও আছে। তো এইসব পেশেন্ট যে ক্ষেত্রে যারা এই ধরনের কমপ্লেন করে, অ্যাবডোমিনাল পেইন, ব্যাক পেইন, গ্রোইন পেইন, এদেরকে অবশ্যই আমাদেরকে স্টেথো ইউজ করে চেক করতে হবে পেশেন্টের কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা অসকালটেশনে, স্পেশালি তাদের অ্যাবডোমিনাল এরিয়াতে, কারণ এটা দিস ইজ এ লাইফ থ্রেটিং কন্ডিশন। আমরা জানি এসব ক্ষেত্রে ফিজিওথেরাপি আমরা দেই না। তো পেশেন্টকে রুল আউট করার জন্য আমাদেরকে স্টেথো ইউজ করতে হয়। তো দেখি আমরা এখানে দিস ইজ এ পিকচার অফ এ অ্যাবডোমিনাল অ্যাওরটিক অ্যানোরিজম। ওখানে ওয়ালটা, দিস ইজ এ নর্মাল কেস, এখানে ওয়ালটা উইক হয়ে গেছে, যার ফলে একটা অ্যানোরিজম তৈরি হয়েছে, যেটা যে কোনো সময় বার্স্ট করতে পারে এবং যেটা পেশেন্টের জন্য লাইফ থ্রেটেনিং হতে পারে। তো এক্ষেত্রে যেটা হয়, পেশেন্ট আমাদেরকে অনেক সময় এরকমই নিয়ে আসে যে তারা বলে আমাদের কোমরে ব্যথা, অনেক সময় তারা বলে আমাদের কোমরে ব্যথা, পেটে ব্যথা অথবা গ্রোইন পেইন, কিন্তু পেইনটা মুভমেন্টের সাথে রিলেটেড না। যেসব পেইনগুলো মুভমেন্টের সাথে রিলেটেড না, যে মুভমেন্ট করলে বা বেন্ডিং করলে বা টার্নিং টুইস্টিং করলে বা পজিশন চেঞ্জ করলে অ্যাক্টিভিটিসে পেইনটা বাড়েও না কমেও না, কোনো সিমটমে কোনো চেঞ্জ নেই। এবং যেসব পেশেন্টের ক্ষেত্রে তাদের বয়স 50-র উপরে, স্মোকিং করার হিস্ট্রি আছে, হাইপার টেনশন আছে, ডায়াবেটিস আছে, এবং পাস্ট হিস্ট্রি অফ পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ অথবা করোনারি আর্টারি ডিজিজ আছে, এবং একই সাথে পেশেন্ট এই ধরনের কমপ্লেন করে ব্যাক অ্যাবডোমিনাল পেইন অথবা গ্রোইন পেইন, এদের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে অসকালটেশন করতে হবে। দ্যাটস এ কমন প্র্যাকটিস ফর দ্য ফিজিওথেরাপিস্ট। ফিজিওথেরাপিস্টটা কীভাবে চেক করে, তারা অ্যাবডোমিনাল পালপেশন করে, তারা করার পর দেখে কোনো পালসেটাইল মাস ওখানে আছে কিনা, এবং মাস থাকলে সেটা কত বড়, দেন তারা অসকালটেশন করে। সাধারণত মিড লাইন থেকে একটু বাম পাশে এখানে আউটা, এই জায়গাটাতে তারা পালপেট করে এবং অসকালটেশন করে। মিড লাইন থেকে একটু বাম পাশে, আমলিকাসের একটু উপরে 5 সেকেন্ড তারা অসকালটেশন করে, শব্দটা শোনার চেষ্টা করে। যদি ব্রুই সাউন্ড পাওয়া যায় বা কাইন্ড অফ সুইশিং সাউন্ড পাওয়া যায়, তাহলে আমাদেরকে অবশ্যই কেয়ারফুল হতে হবে। এই পেশেন্টগুলো আমরা ফিজিওথেরাপি দেই না, ওই সরাসরি আমরা এটা পেশেন্টটাকে আমরা কোনো স্পেশালিস্টের কাছে রেফার করি। তো এখানে আমি একটা ভিডিও দেখবো যে একজন ফিজিওথেরাপিস্ট, হি ইজ এ ফিজিও, সে কীভাবে স্টেথোস্কোপ ইউজ করে এটা অ্যাসেস করার চেষ্টা করতেছে। আমরা একটা ভিডিও দেখি। Greater than 4 centimeters in overall diameter may require surgery. Physical exam findings may reveal a pulsatile mass and an abnormal width of the aorta in the abdomen region, or
with iliac arterial pulses. The presence of bruit under auscultation may also be present when the stethoscope is placed over the central epigastric area. If one suspects or wants to screen for an abdominal aortic aneurysm, begin with palpation over that area. Place the pads of your fingers just superior to the navel, about 1 inch apart. Once you've determined that the pulse is present, lift the pads of your fingers and move laterally and apply gentle pressure to try to determine the extent of the laterality of that pulse. Once you've determined where that pulse ends, that may determine how wide that abdominal aortic aneurysm potentially could be. The next step beyond that is to auscultate for the sound of blood swishing in the vessel, which we call bruit. So you take the stethoscope and auscultate directly over that area. তাহলে এখানে যেটা দেখলাম যে এই যে লোকটা হি ইজ এ ফিজিও, তাকে সে অসকালটেশন করতেছে টু রুল আউট এনি ট্রিপল এ। ইন প্র্যাকটিক্যাল লাইক রিয়েল পেশেন্টের ক্ষেত্রে যেটা আমরা পালসেটাইল ম্যাস যেটা সেটাকে আমরা এভাবে দেখা যায়, পালসেশন এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এই ধরনের যদি কন্ডিশন হয়, পেশেন্ট যদি আমাদের কাছে আসে যে তার অ্যাবডোমিনাল পেইন প্লাস তার ব্যাক পেইন আছে, তাহলে অবশ্যই আমাদেরকে এটা রুল আউট করতে হবে। এক্ষেত্রেও ফিজিওথেরাপিস্টরা স্টেথোস্কোপ ইউজ করে, কুড বি ইন দেয়ার প্রাইভেট প্র্যাকটিস। নেক্সট আমরা অনেক সময় আমরা অসকালটেশন করি জয়েন্ট মুভমেন্ট, জয়েন্টে ক্লিকিং হয় কিনা বা এক্সকিউজ মি জয়েন্টে ক্লিকিং হয় কিনা অথবা কোনো ক্রিপিটাস সাউন্ড আছে কিনা, এটা আমরা সময় অসকালটেট করি। সাধারণত ক্রিপিটাস সাউন্ড হলে এটাকে আমরা ধরে নিই পেশেন্ট হয়তো আর্থারাইটিস আছে অথবা ক্রনিক ইনফ্লামেশন আছে। আর যদি পপিং সাউন্ড হয়, অনেক সময় স্ন্যাপিং সাউন্ড হতে পারে, অনেক সময় টেন্ডনটা ক্লিক করতে পারে কোনো একটা বনি প্রমিনেন্সের উপর থেকে। এটা দিস ইজ এ সাইন অফ ইনস্ট্যাবিলিটি। তো নেক্সট আমরা এখান থেকে দেখাবো আমরা কীভাবে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টে আমরা অসকালটেট করি। আমরা শোনার চেষ্টা করি কোনো ক্লিকিং হয় কিনা অথবা ক্রাঞ্চিং অথবা গ্রাইন্ডিং অথবা গ্রেটিং এনি সাউন্ড হয় কিনা, দ্যাট কুড বি এ সাইন অফ আর্থারাইটিস। নেক্সট আমরা একটা ভিডিও দেখি। তো এখানে ভিডিওতে যাকে দেখাচ্ছে, and he is also a physiotherapist. I will be demonstrating mandibular motion specific to joint clicking in the supine position. Joint clicking happens not uncommonly in about 30 to 40% of the population. That doesn't mean that there is an underlying issue, but there is a better chance of having one. I'll have my patient lie on his back for this, and to assess the joint clicking, I can use my stethoscope. When the patient opens his mouth, I should see about 20 millimeters of opening that has to do with the rotation, and after that is when there's a translatory period of the TMJ, and that is usually when we see the significant clicking with the disc slippage. So what I can do is palpate this, and he can open his mouth. Okay, I can feel his TMJ moving in that position, and next I can put the stethoscope right over where I was palpating on the TMJ. He opens his mouth, closes, and there could be clicking in either way. The more popular time for the clicking is when there is opening of the mouth. So যখন সে মাউথ ওপেন করতেছে, ফার্স্ট 20 মিলিমিটার যে মুভমেন্ট হয় আমাদের টিএমজে জয়েন্টে, টিএমজেতে, সে হচ্ছে যে রোটেশন দেন ট্রান্সলেশন। সো ট্রান্সলেশন ফেজে ওর সময় পেশেন্ট ক্লিকিং হতে পারে, দেন দ্যাট কুড বি এ প্যাথোলজিক্যাল। ওকে, নেক্সট স্লাইডটাতে আমি দেখাচ্ছি যে অনেক সময় আমরা অসকালটেট করি পেশেন্টের ফ্র্যাকচার আছে কিনা রুল আউট করার জন্য। সো অনেক সময় টিউনিং ফর্ক প্লাস আমরা স্টেথো ইউজ করি। সো নেক্সট আমরা একটা ভিডিও দেখি।
In this video, we are going to look at the tuning fork auscultation test to screen for suspected fractures. Get our very own assessment ebook and mobile app. Links are in the video description. Hi and welcome back to Physio Tutors. Diagnosing fractures using an MRI or similar reference standards may not always be readily available in certain remote areas or other situations that nonetheless require clinical decision-making. The method to diagnose fractures using a 128 Hz tuning fork and a stethoscope was proposed to solve this problem. Muguntan et al. From 2014 reviewed the current literature and report positive likelihood ratios ranging from 1.1 to 4.2 and negative likelihood ratios from 0.21 to 0.49. The included studies assessed for fractures in different bones, and no conclusion can be made whether tuning fork tests detect fractures in one area more than another. Furthermore, the type of fracture has had big influence on the diagnostic accuracy. Stress fractures, avulsion and buccal fractures resulted in false negative results as they leave the bone injured but intact and do not impede sound conduction. Based on these results, the clinical value is moderate. In order to conduct a tuning fork auscultation test, you'll have the patient in a comfortable position with the affected limb exposed. You're going to place the stethoscope on the bone proximal to the suspected fracture site, and it's best to use a bony prominence. If there's swelling, place the stethoscope over the swelling. The tuning fork, on the other hand, will be placed distal to the suspected fracture. So, to demonstrate, we will use the fibula. In this case, I will place the stethoscope on the head of the fibula. Then I will strike the tuning fork somewhere to make it vibrate, and subsequently place it on the distal tip of the lateral malleolus. Carefully listen for 6 to 8 seconds whether you hear the sound conducted through the bone and compare it with the unaffected limb. The test is considered positive for a fracture if there is diminished or absent sound from the injured limb. তখন এখানে যে ডেমনস্ট্রেট করছে হি ইজ এ ফিজিও এবং যদি সাসপেক্টেড ফ্র্যাকচার সাইড এর ডিস্টাল পার্টে আমরা টিউনিং ফর্কটা ইউজ করব, আর প্রক্সিমাল পার্টে আমি ইউজ করব স্টেথো। যদি সাউন্ড কন্ডাকশন কমে যায় কম্পেয়ার টু আদার সাইড, তাহলে আমি সাসপেক্ট করব পেশেন্টের ফ্র্যাকচার থাকতে পারে। সো এতক্ষণ যে আমি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে যে যেটা সামারাইজ করলে আমি বলতে পারি যে ফিজিওরা দে ক্যান প্র্যাকটিস অটোনোমাসলি। তাদের প্র্যাকটিসের জন্য কোনো ডাক্তারের নির্দেশনা, ডিকটেশন, সুপারভিশন দরকার নেই। দে ক্যান প্র্যাকটিস অ্যাজ এ প্রাইমারি কেয়ার প্রোভাইডার। ফিজিওথেরাপিস্ট শুধু রিহ্যাবিলিট করে না, দে ক্যান প্রিভেন্ট, দে ক্যান ট্রিট acute case, they can rehabilitate, they can work as to prevent the condition problem. So আর অসকালটেশন ব্যাপারটা যে আমি ফিজিওথেরাপিস্টে কেন স্টেথো ইউজ করে, বিভিন্ন কারণে ইউজ করতে পারে। তার চেস্ট ফিজিওথেরাপিস্টরা নিয়মিত ইউজ করে। আমরা যারা এক্সারসাইজ প্রেসক্রাইব করি তাদের জন্য স্টেথো ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টুল সেফ এক্সারসাইজ প্রেসক্রিপশনের জন্য। তারপরে আমরা যদি কোনো ফ্র্যাকচার সাসপেক্ট করি সেক্ষেত্রে আমরা অসকালটেশন করে আমরা সময় ডিটারমাইন করতে পারি যে তার পেশেন্টের ফ্র্যাকচার আছে কিনা। অনেক সময় জয়েন্টের আর্থারাইটিস আছে কিনা, ক্লিকিং হয় কিনা, ক্রিপিটাস আছে কিনা, এটা ডিটারমাইন করার জন্য আমরা সময় অসকালটেশন আমরা করতে পারি। তার মানে সার কথা এটাই যে ফিজিওথেরাপিস্টরা যারা স্টেথো ইউজ করে তাদের দে হ্যাভ দেয়ার রিজন। সুতরাং এখানে অবাক হওয়ার কিছু নাই। যারা মেডিকেল ডক্টর যারা আছে বাংলাদেশে বা অন্য প্রফেশনাল, তারা যে দেখে যে ফিজিওথেরাপিস্টরা তারা স্টেথো ইউজ করতেছে, এটা করার যথেষ্ট কারণ আছে। বাট এটা ঠিক যে যারা দেখানোর জন্য, শো আপ করার জন্য যারা স্টেথো গলায় ঝুলে রাখে, দ্যাট ইজ নট এক্সপেক্টেড। সো আশা করি এটা দিয়ে আমাদের অনেক ভুল ভাঙবে এবং আশা করি ফিজিওথেরাপিস্টরা they will get their honor and their dignity. Thank you very much.